সালামু আলাইকুম। আসলে তো একবার সালাম দিয়েছি আমি যখন আসলেন, এটা জাস্ট ভিডিওর জন্য দেয়া। ভালো আছেন নিশ্চয়ই? আমি একটু ফ্যানটা বন্ধ করে দিই, হ্যাঁ, এটা কথা বলার জন্য। কি নাম ওর? আমার নাম আরমান হোসেন রানা। আরমান হোসেন রানা। কথা বলতে পারে? বয়স কত? বয়স 2 বছর। হ্যালো রানা। হাই। মামা আসসালামু আলাইকুম। ঠিক আছে, এখন কথা বলতে হবে না, ও ইজি থাকলে বেটার। আপনি একটু মুখের এটা করেন, এটা তো আমাদের ভিডিওর জন্য জরুরি। অনেকেই এটা নিয়ে কোশ্চেন করে আমাকে যে কেন মুখের এটা না দেখালে কি হয়, কিন্তু এটা অনেকেই আবার ওখান থেকে রিপ্লাইও দিয়ে দেয় যে দেখানোটা আসলে কেন জরুরি। তো যাই হোক, প্রথমে আপনাকে তো চেনেই আমাদের দর্শকরা, সুমি আপনি, উনি আপনার কি হয়? হাজবেন্ড। ভাইয়া মুখোশটা একটু খুলে রাখতে হবে, হ্যাঁ, একটু ভিডিও সুবিধার্থে। হাজবেন্ড কি নাম আপনার, একটু পরিচয়টা দেন। সানোয়ার হোসেন। সানোয়ার হোসেন। বিয়ে শাদীর বয়স কত? 7 বছর। সুমি যেখানে এসেছিল আপনার অনুমতি ছিল? হ্যাঁ, অনুমতি ছিল। অনুমতি ছিল। তো কি মনে হচ্ছে আজকে যদি শ্বশুর শাশুড়ি পেয়ে যান? অনেক খুশি। অনেক খুশি। কোশ্চেন করবেন না যে এটা কেন ঘটছে, কি হয়েছে না হয়েছে? এটা মনে করেন যে আমার একটা ছেলে আছে, বুঝলেন? বলেন না, বলেন বলেন কি হয়েছে। আপনিও কি হারাই গেছিলেন নাকি? তাহলে কাঁদতেছেন কেন? তো বাবা নাই, ছোটবেলায় বাবা মারা গেছে। আচ্ছা বড় ভাই ছিল, বড় ভাইটা আমার ছেলে হওয়ার জন্মের ঠিক একদিন আগে মারা গেছে। আচ্ছা। আপনার জামাই কোনো ধরনের এইসব বিষয় নিয়ে কখনো ফোটা দিচ্ছে? সামনাসামনি বলেন, আজকে বিচার করে দিব। না, খোটাখুটি কি মানে মাঝে মাঝে যখন সংসার জীবন তো একটু ঝগড়া লাগবে, মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে আর কি আমাকে মেনে নিতে চাইতো না। আচ্ছা। তখন ও আর কি ওদের বলতো যে দেখো ও এতিম মানুষ, ওকে কেন মেনে নিবে না। মানে ও আমার শ্বশুরবাড়ির লোকের কথা একটাই যে ওর বাবা মা নাই, ওর কোনো ঠিকানা নাই। কি করেন ভাই আপনি? রাজমিস্ত্রি কাজ করি। আচ্ছা, বিল্ডিং বানান না? এটাই কি মানে এটাই আপনি আগে থেকে পেশায় ছিলেন নাকি না, অন্য না। পেশায় ছিলেন? আমি লেখাপড়া করেছি, তারপরে কোথায় পড়াশোনা করছেন, কি পড়াশোনা করছেন? মাদ্রাসা লাইনে। আচ্ছা। তো এখন কাজকর্ম কেমন চলে করোনার মধ্যে? মোটামুটি চলে। হালাল রুটি রুজি ভাই, আপনি অনেক ভালো মানুষ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার ওয়াইফ যদি আপনাকে সার্টিফাই করে যে আপনি ভালো মানুষ, এর চেয়ে বড় কিছু হইতেই পারে না। ঠিক আছে, একটাই ছেলে আপনার? বাচ্চা কাচ্চা একটাই? একটাই। দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। আপনার পরিচয় একটু নেই। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ আশরাফ। আশরাফ। কি করেন আপনি আশরাফ ভাই? আমার দোকান আছে, কিসের দোকান? সেলুন দোকান। সেলুন? জি। সেলুনের দোকান। আচ্ছা। আশরাফ ভাই সম্পর্কে কি হন ওনার? ভাই হয় আমার। ভাই বলতে পরিচয় কি কি? পরিচয় আর কি আমরা এক বাসাতে থাকতাম, তো ওই সূত্রে তার বাড়ি হলো পাবনা, আচ্ছা তার 2 মেয়ে, আচ্ছা। তারা সবাই দেশে থাকে, সে এখানে একলা থাকে। ও তো সেই জন্য প্রতিবেশী হিসেবে ওনাকে সাথে করে নিয়ে আসছেন জি। অভিভাবকের জায়গা থেকে। আচ্ছা। তো ওনাকে চেনেন আপনি কত বছর যাবত? এই আমাদের সুমিকে 7-8 বছর। 7-8 বছর ধরে জি। চেনেন। তো এখানে সুমি বেশ কয়েকটা বিষয় আপনি বলছিলেন, সেই বিষয়গুলো আপনার সামনাসামনি বসে আমি মিলাবো ওনাদের সঙ্গে, যদি আপনি চিনতে পারেন। আপনার চেনার সম্ভাবনা কাকে? আপনি যদি চিনতে পারেন তাহলে কাকে চিনবেন? চিনতে পারবো বাবা মা ওদের, মানে সবাইকে দেখলেই চিনবেন? জি। আচ্ছা, তাহলে চিনতে পারলে তো হয়েই গেল। আর যদি চিনতে না পারেন তাহলে বাকি বিষয়গুলো আমরা মিলাবো। এই যে 5 লাখ টাকার বিষয়টা আসছে, যেটা আপনি দেখছেন, আমি ভিডিওতেও হাইলাইট করছি, এটা কি আপনি নিশ্চিত যে 5 লাখ টাকা দিয়ে এটা বিক্রি করছিল? আপনাকে স্ট্যাম্পটা দেখাইছে এরকম? জি, এরকমই তো দেখাইছে, কারণ আমার মনের মধ্যে সন্দেহ হলো কোনো জন্মদাতা পিতা মাতা এই কাজ করে না। কিন্তু আমি তাদের নিজের সন্তানই হয়ে থেকে, তাহলে এই কাজটা কিসের জন্য করলো? আচ্ছা, আমার উপর আপনি জিজ্ঞেস করবেন, আর যদি ওরা আপনার বাবা মা হয়ে থাকে চিনতে যদি পারেন তাহলে আপনি জিজ্ঞেস করবেন। আপনাকে জানাইছে কি যে আমরা এরকম একটা পরিবার পাইছি যারা আপনাকে দাবি করতেছে? এটা হাসান ভাই জানাইছে আমাকে। কোন হাসান? কোন হাসান ভাই? আমাদের এখানে আর কি থাকে, তার ফার্নিচার দোকান আছে। আচ্ছা। তা ও উনি জানলো কিভাবে? তার আগে তো আমাদের জানানোর কথা। আচ্ছা, উনি সে কিভাবে? আর কি এগুলো দেখতো। আচ্ছা। আমার ঘরে তো টাচ মোবাইল নাই, তো সে আমাদের প্রতিবেশী ছিল। তো সে আস্তে আস্তে আমাকে একদিন দুদিন বলে, তাই আমি অতটা গুরুত্ব দিতাম না। না না না, ওটা না, আমি বলতেছি যে আপনার যে পরিবার আমরা পাইছি, জি। ওটা তো আপনি এখানে আসছেন কিভাবে সেটা হাসান ভাই না হয় জানাইছে আপনাকে। কিন্তু আপনি যে এখানে আসছেন আজকে, মানে আমরা যে পরিবার পাইছি আপনার এরকম বলছি, এটা এই খবরটা আপনাকে কে দিছে? এই খবরটাও সেই দিছে, তার মোবাইলে ইউটিউবে মেসেজ গুলো তো সে দেখাইছে। এই খবর সে দিছে যে আপনার আপনার পরিবার পাওয়া গেছে? জি। আচ্ছা, আমাদের অফিস থেকে ফোন দিছে কখন? আপনাদের অফিস থেকে ফোন দিছে যেদিন ছাড়ছে তার পরের দিন সন্ধ্যার দিকে। কে ফোন দিয়েছে? নাম জানেন? বলেন, ওনার নাম জানেন না? ওনার নাম জানেন? তুমি নাম পরিচয় নাম দাও না? হ্যাঁ, অবশ্যই আমি নাম বলি, আমাদের প্রতিষ্ঠানের নাম বলি। আচ্ছা। তারপরে ফোন দিয়ে কি বলছে বলেন? ফোন দিয়ে বলে আপনার বাবা মাকে কি আপনি দেখলে ঠিক চিনবেন, এখানে আসতে হবে, বা যে কদিনে আছে আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আপনি তাদের সামনাসামনি বলবেন। এটা কি মহিউদ্দিন বলছে? মহিউদ্দিন তুমি কি বলছিলা? আমি বলছি যে আমরা প্রাথমিকভাবে আপনার সূত্র অনুযায়ী একটা ফ্যামিলিকে সিলেক্ট করতে পেরেছি, সেজন্য আপনি আমাদের অফিসে আগামীকালকে আসতে হবে। এসে
বাকিটা আমরা সামনে আচ্ছা ও ওইটাই বলছে, কারণ ও যখন বলে আমার সামনেই থাকে, কিন্তু আপনি হয়তো উল্পাল্ট পাকে ফেলছেন। আর 2 নম্বর হচ্ছে হাসান নামে যে লোকটার কথা বলছেন, এ আপনাকে আগে বলতে পারে, কারণ এটা হইতে পারে যে ওরা যখন নিশ্চিত হয় সঙ্গে সঙ্গে আমি একটা স্ট্যাটাস দিয়ে দিই হ্যাঁ ফেসবুকে, মেসেজ স্ট্যাটাস দিয়ে আমি বলে দিই যে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হতে পারছি। তো সেই জায়গা থেকে হচ্ছে ওনার সঙ্গে কি তোমার কথা হয়েছে, ওনার হাজবেন্ডের সঙ্গে? ওনার সঙ্গে কথা ওনাকে হয়েছে? বলার পরে ওনাকে আমার আবার সাথে কথা আপনার সাথে কথা হয়েছে? কি বলছে উনি? উনি বলছে যে আপনার শ্বশুর শাশুড়ি পেলে আপনি কি খুশি? আমি পরে বলছি হ্যাঁ, আমি অনেক খুশি, আচ্ছা কারণ আমার একটা বাচ্চা আছে, রাস্তায় গেলে নানা করে ডাকে। এই ও ডাস্টবিনের কাছে যেন না যায়। ও আচ্ছা ও আচ্ছা পড়াতে গেছে। ও আচ্ছা ও 2 বছর বয়সে কিভাবে ডাস্টবিন? আহা দ্যাটস গুড, ভেরি গুড, ভেরি গুড। তুমি বুঝো ওখানে কি ফেলতে গেছে? চকলেটের খোসা। বাহ, খুব ভালো, এর কাছ থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। আচ্ছা, তো এবার তুমি আমাকে বলো যে প্রসেসটা কি ঘটনাটা ঘটছে, আমরা জানছি কিভাবে ফার্স্ট? প্রসেস প্রথম জানা হচ্ছে কমেন্ট থেকে। কমেন্টটা হচ্ছে অন্য একজন দেখে সেই স্ক্রিনশট নিয়ে প্রথমে আরিফ ভাইকে পাঠায়, দেন আরিফ ভাই ওই নাম্বারে যোগাযোগ করে। তার আচ্ছা। ওনার নাম হচ্ছে আনোয়ার। আনোয়ার, আচ্ছা। আর আনোয়ার ভাইয়ের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ওনার মামা, এই মেয়ের মামা যিনি দাবি করেছেন, ওই মামা বাজারে শুনতে পায় যে এরকম একটা ভিডিও আসছে আরজি কিবরিয়া নামে একটা পেজে। হ্যাঁ। তো উনি সরাসরি কাউকে জিজ্ঞেস না করে ওনার পাড়ার এক ছোট ভাই এই আনোয়ার ভাই হ্যাঁ। ওনার কাছে চলে আসে যে এরকম আরজি কিবরিয়া নামে একটা পেজ আছে নাকি, ওটার সাথে তুমি অ্যাড আছো কি? আচ্ছা। বললে যে হ্যাঁ আমি তো অ্যাড আছি। বলে যে এখানে সুমি নামে একটা মেয়ের ভিডিও আছে, একটু দেখাও। আচ্ছা, পরে উনি দেখায়, দেখানোর পরে এটা তুমি আরিফ ভাইয়ের কাছ থেকে জানছো না? এটা না, আনোয়ার ভাইয়ের কাছ থেকে। আনোয়ার ভাইয়ের কাছে জানছো, আরিফ ভাইয়ের কাছ থেকে কি জানছো? আরিফ ভাইয়ের কাছ থেকে যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে বললো কেউ একজন ওনাকে মেসেঞ্জারে এই স্ক্রিনশটটা পাঠায়। ওকে, আমরা এবার যে কাজটা করব, আপনার ওয়াইফকে আমরা স্টুডিওতে নিব, তারপরে আমরা ওই পরিবারকে আমন্ত্রণ জানাবো, দেখ কি হয় না হয় সেটা তো আমাদের দর্শকরা দেখতেই পাবে। আচ্ছা, সুমি আপনার বাচ্চাকে বাইরে দিয়ে আপনি অফিসে চলেন, স্টুডিওতে চলেন। এই পাশে এসে জানলা দেখুন, বসুন। আপনি তো পুরো বিষয়টাই শুনছেন, কোথা থেকে কিভাবে পাওয়া গেল বিষয়টা শুনছেন না? আচ্ছা, এখন আমি যে কাজটা করবো, আপনার ফ্যামিলিকে আমি বাইরে কথা বলবো, আপনি এখানে থাকবেন, ঠিক আছে? তারপরে আমি এক এক করে আনবো, যদি চেনেন তো ভালো, আর না চিনলে সমস্যা নাই, বাকি বিষয়গুলো আমরা মিলাবো। ওকে? আচ্ছা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? আসসালামু আলাইকুম। বসেন বসেন বসেন, তারপরে কথা বলতেছি। হ্যাঁ, আচ্ছা, আমি একটু প্রথমে পরিচয়টা জিজ্ঞেস করি। হাবিব মোল্লা কি কেউ আসছে? আপনি হাবিব মোল্লা? ভিডিওটা দেখছেন কখন? ভিডিও দেখছি তো পরশু দিকে রাত্রে। রাত্রে। আপনি এটা নিশ্চিত যেটা আপনার মেয়ে? জি। শতভাগ নিশ্চিত? জি। আচ্ছা, আপনার নাম কি? শাহিন। শাহিনুর বেগম। আপনি মা তাইলে? জি। ঠিক আছে, এটা আপনার মেয়ে? হ্যাঁ। আপনি নিশ্চিত এটা আপনার মেয়ে? হ্যাঁ নিশ্চিত। আচ্ছা, আপনি কে? আমি আর বড় খালা। আপন বড় খালা? আর আপনারা বসেন, আপনি ওখানে বসেন। আপনার পরিচয় ভাই? আমি ওর বড় ভাইয়া। আপন ভাই? না, খালাতো ভাই, খালাতো ভাই। আপনার আমার নাম কি ছোট আসছে এখানে ভাই। কোনো কিছু? না না, আমার কথা আছে। আসছে নাই। আচ্ছা, কি হয়েছিল কাকি, আপনি একটু বলেন তো, মেয়ে কেমনে হারাইছে আপনি একটু বলেন। কেমনে হারাইছে? হুম? আমরা হলো গরিব মানুষ, বুঝছেন? হুম। এই মেয়ের আব্বা হুম। রিক্সা চালাতো, হুম। আমি গাড়িতে চাকরি করতাম, হুম। বুঝছেন? হুম। তা একদিন ওই রান্না করতে গেছিল, হুম। তা ওই ডাইল পড়ে গেছিল হাতে, বুঝছেন? হুম। তা ওই ভয়ের ঠেলায় তা ভাবছে যে মারবে, এর জন্যই ওই এক জায়গায় চলে গেছে। আমরা তো কেউ বাসায় নেই। হুম। তারপর আসছি, আইসে ও ভয়তে চলে গেছে, আইসে পাচ্ছি না, হুম। না পারি কোথায় গেছে কোথায় গেছে কোথায় গেছে। তারপর নিজে ইচ্ছে এক বাড়িতে উঠে গেছে, হুম। বুঝছেন? হুম। মানে ওর আর একজন মহিলা না বেটা যেন সে দিয়েছে যে এখানে বসে কাঁদতে কাজ, চলো তুমি বাসায় কাজ করবো, তোমার দিয়ে আসবে, হুম। বুঝছেন? তারপর সে নিয়ে গেছে, নিয়ে যে গেছে। আমরা তো এসে খুঁজ দিছি পাচ্ছি না। তারপর একজন ঠিকানা দিল যে অমুক জায়গায় যাও। হ্যাঁ, তারপর আমরা গেছি, যাই দেখি সত্যি ও সে কাজ করতেছে। এখন আমরা বলছি কি তোমার কি আমরা কাজ করতে এখানে পাঠাইছি ভাতের অভাবে, তুমি কিসের জন্য আসছো? কাছে কি যে আমি ভয়তে আইছি, আমার একজন লোক এখানে দিয়ে গেছে। তারপর এখন আমরা বলছি যে আসো বাড়ি এসো, কয় কি না যাবো না, তোমরা মারবা না। তেমন কি না মারবো না, একটা আচ্ছা ক্ষতি করে গেছে। কাকি, আমি পুরো ঘটনাটা বুঝতে পারছি আপনার, কিন্তু কয়েকটা বিষয় উনি যেগুলো বলছে সেগুলো সত্য কিনা এগুলো একটু জানা দরকার। কোনটা বলো? ওই যে যেটা হচ্ছে যে আপনারা কি কোনো বাসায় ওকে লিখে দিছিলেন, দলিল টলিল করে বা কোনো কিছু করে স্ট্যাম্প করে দিছিলেন? আপনি বলেন, আপনার নাম আসছে ওখানে। দেখেন, ইসলামী ব্যাংকে বলতে কি, ইসলামী ব্যাংকে এক ভদ্রলোক চাকরি করতো। হ্যাঁ। উনি থাকতো হলো চানমিয়া হাউজিং এ। হ্যাঁ। ওই ভদ্রলোকের এক সিকিউরিটির সঙ্গে, মানে ওই চানমিয়া হাউজিং এ যে দারোয়ান বিল্ডিং এর মানে যে দেখাশোনা করতো, ওর সঙ্গে ওর সম্পর্ক। ও আমার বললো যে আমার কাছে একটা মেয়ে আছে, হ্যাঁ, ছেলেটা লোকটা গরিব, তার একটা মেয়ে আছে, তা আপনার বাচ্চাটা দেখাশোনা করার জন্য আমি এই মেয়েটারে সেটেল করছি। তখন আমার মেয়েটা সে দেখছে, দেখার পরে
কয় ভাই তাহলে আপনি আমার সঙ্গে কাল পরশু দেখা করেন। হুম। আর দেখা করতে গেছি, যে সালাম দিলাম। হ্যাঁ, বসার পরে কয় শুনছি আপনি বলে খুব কষ্ট মষ্ট করেন, দিনা দায় হয়েছে রিক্সা টিক্সা চালান। এই ইসলামী ব্যাংকের লোক। হ্যাঁ, হুম। তা আমি 1000-500 টাকা দিচ্ছি, আপনি একটা পুরনো রিক্সা কিনে চালান। আচ্ছা। তা বলছে 5000 টাকা দেবেন, কিরম রিক্সা কিনবো, কিরম টাকা দিবেন। হুম। আপনি কালকে আসেন, আমি অফিসে আসছি, খুব টায়ার্ড আছি, আপনি কালকে বিকেল আসেন। হুম। তাই আমাদের সঙ্গে আমার হারুন মোল্লা, মানে যে উনি সঙ্গে সাক্ষাৎ করা দিছিল, পরিচয় করা দিছিল, হুম। ওই হারুন মোল্লা, আমি, আমার ওয়াইফ, আমরা 3 জন, আর আমার ভাইয়ের আসে ইন্তেকাল করে আছে। হুম। আমরা 4 জন যাওয়ার পরে উনি কাছে টাকা পয়সার ব্যাপার, আপনি এখানে একটা সই দেন। হুম। তা আমি বললাম আমি লিখতে পারি না। হ্যাঁ, হুম। তা আমার মেয়ে কাছে আবু আমি লিখে দিই। হুম। তা 5000 টাকা উনি দেওয়ার পরে টাকাটা গুনে নেন। টাকাটা গুনার পরে আমার মুরব্বী ছিল বাইরে, তার কাছে দিলাম। তার মানে আপনি জানতেন না যে কি শেষ হইতে? না না না, কয় টাকা ডকুমেন্ট, যে তুমি আপনি 5000 টাকা নিছেন, একটা কাগজে লিখিত লাগে, তাই এখানে একটা সই দেন। আচ্ছা। তা আমার মেয়ের কাছে আমি লিখে দিই। আপনি যখন দিছেন আপনার মেয়েকে, তখন বয়স কত ছিল আপনার মেয়ের ওইখানে? আপনার 8-9 বছর বয়স। 8-9 বছর। সেটা ও বলছে যে আমি লিখে দিই, আমি উনি ওটা ও কিন্তু ভিডিওতে বলছে। এখন কথা হচ্ছে যে কি নাম যেন বলেন, হাবিব মোল্লা আপনার। তো হাবিব ভাই, এটা কি হইলো শেষ পর্যন্ত? মানে আপনি যখন লিখে দিলেন, মানে লেখার পরে বসেন, লেখার পরে তো মনে করেন যে মেয়েটা বেশ কিছুদিন রয়েছে, আমরা এক পাশাপাশি দেখি সানমিয়া হাউজিং আর এই আপনার সাত মসজিদ, হুম। মোহাম্মদপুর, একই জায়গায়। হুম। প্রায় প্রতিদিনই সকাল বিকাল 2 বেলা দেখা হইতো। হুম। কিছুদিন মনে করেন যে আমাদের বাড়ি সমস্যাটা জ্ঞানের পরে আমি খুলনায় চলে যাই। হুম। যার পরে আমার মেয়ের সঙ্গে কন্টিনিউ মনে করেন যে 1 দিন হোক 2 দিন হোক পর কথা বলি। হুম। পরে হঠাৎ ঈদ সামনে করে আমার ওয়াইফ আর আমার ছোট মেয়েটা নিয়ে খুলনা চলে গেল। হুম। নেওয়ার পরে আমার ফোন দিছে, কাব্বু আমার নিয়ে যাও। হুম। তা আমি ঢাকায় আসছি, আসে পরে সাথে সালাম দিছি। তা আপনার মেয়ের ম্যাথ তো শেষ, আপনার টাকা তো শোধ হয়ে গেছে। আমি টাকা শোধ হয়ে গেছে মানে আপনার সঙ্গে তোমার কন্ট্যাক্ট, আমি প্রতি মাসে 1000 দিব। হুম। 5000 টাকা 5 মাসে দিব। আমার ভাইরা বললো, হারুন মোল্লা বললো, কয় না দেওয়া লাগবে না, এটা আপনার মেয়ের আমরা 300 টাকাটা ফিক্স বেতন ধরছি, এই টাকাটা শোধ হয়ে গেছে, এখন 2800 টাকা পাবেন। তাই আমার উনি 2800 টাকা না, উনি আমার 3500 টাকা দিল, একটা পাঞ্জাবি দিল। হ্যাঁ, তা আমি আমার মেয়েটা ডাক দিয়েছি, আমার মেয়েটা আমার কোলে এসেছে, কাব্বু তুই যাবি না? কাব্বু তুই সামনে কুরবানি, খালু নতুন গাড়ি কিনছে, আমরা গাড়িতেই কক্সবাজার ঘুরতে যাবো, তুমি আমার কুরবানির আগে এসে নিয়ে যাও। হুম। হ্যাঁ, পরে গেছে, আমি চলে গেলাম মেয়ের দিকে, শুনে কথাবার্তা বললাম, এক রাত চার আমার মেয়ের নিয়ে। পরে মাসখানিক পরে আমার হঠাৎ একদিন রাত্রি, আমি ছিলাম না বাসা, আমার ওয়াইফের ফোন দিছে যে সুমি তো নিচে ময়লা ফেলাতে হারিয়ে গেছে। আচ্ছা, তারপর? সুমি হারাই গেছে, আমার ওয়াইফ কান্নাকাটি করে যে তুমি শিখে ঢাকা যাবে। ঢাকা যাবো মানে কয় সেই সাহেবের ফোন দিছে, সুমি হারাই গেছে, ময়লা ফেলাতে যে আর তো খোঁজ নেই। পরে তো বোঝেনি, পরে আমি আসছি, আসার পরে যে সালাম স্যার, আমি ম্যাডামে বললো যে সাহেবের তো ব্যাংকে ছিল, আমি স্কুল থেকে আমার বাসা নিয়ে আসার পরে সুমির কিছু ময়লাটা নিচে ফেলাই দিয়ে, আর ওই দোকান আছে একটা সামনে, ওই দোকান থেকে সাবান নিয়েছিস আর ডিম নিয়ে আসিস, 100 টাকাটা লোড নিয়ে, আর ওই ময়লার বালতি নিয়ে নিচে গেছে। হ্যাঁ, পরে আর সে ফিরে আসেনি। তারপর জিডি করেন না, এখন? জিডি করিনি। ছাইরা দিছেন জি, আর কি ফিসাবিল্লাহ? বলবো? হ্যাঁ। মেয়েরে ছাইরা দিছেন যে মেয়ে যা যেদিকে খুশি যায়, মেনে নিলাম। না, কি আর বলবো, কোন ওদের খুঁজে পাওয়া যাবে না। শিক্ষিত মানুষ বুঝছেন, হুম। আর আমরা যে মূর্খ মানুষ, আর আমরা তো অত দূরের পানি না যে কত সালে হারাইছে কাকি? কত বছর আগে? আমি সম্বন্ধ বুঝি না, আপনার কাকি বলতেছে, ওনারে ভাই বলতেছে, আসলে উল্টাপাল্টা হচ্ছে। এটা আমার দর্শকরা অন্যভাবে দেখবে কিনা জানি না, বাট এটা যেগুলো র্যান্ডমলি আসছে তাই। কত সালে কি হয়েছে বলেন তো? 2004 সালে। 2004 সালে হারাইছে। তো মাত্র মেয়ে, এটা তো মামলা টামলা করা উচিত ছিল, তা করেন না। এটা কি করছেন? খুঁজছেন? আমরা তো গরিব মানুষ, দিন আনতাম দিন খেতাম, হিসেবে দিল একটা মামলা করতে গেলেও তো সেই কারণে মামলার পিছিয়ে ই করতে গেলে আবার সবকিছু আইনের ইস্যু গেলে আবার সবকিছু করে না। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি আপনারা করেন নাই, এটাই হচ্ছে কথা। যে দিন আনি দিন খাই শেষ হয়ে গেছে, কি বলবো তো বুঝতে পারবো। হুম। আপনি কতদিন ধরে চেনেন এনাদেরকে? কি যেন হয় সম্পর্কে? আপনার আমাদের জন্য। ও আচ্ছা আচ্ছা, কি করছে আপনি বলেন তো একটু, ওনারা কি করছে? মেয়ে হারানোর পরে কি করছিল? কি দেখছেন আপনি? কান্দাকাটি করছে, করিয়া বিরতি রেখে আমাকে বাড়িতে থাকি আবার চলে গেছে। আহা, তা আপনারা বলেন না সবাই মিলে একটা মামলা করে দেয়? আর যদি স্বামী কইছে কি, কেউ যদি কে রাতে আপনারা যে পেপারটা সাইন করে নিছিল, পেপারটা আপনার কপি দিছিল? যে না 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 না, কপি টপি দেয়নি, খালি সাদা একটা আর এইসব বিপরীত বছর আমি কিছু বুঝি না। ওই যে আমার যে লোকের সম্পর্ক করাই দিছে, এই লোক আছে অসুবিধা কি আপনার? আমি বুঝবো, সাহেব খুব ভালো মানুষ। সাহেবকে ধরেন নাই পরে? এখন তো চেনেন, এখন পরিচয় আছে না? চিন করে আছে? সিম্পল, সে সাহেব নাই আর কি। আমি তো কোথায় গেছে? প্রতি বছরের মনে করেন জানুয়ারি 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত থাকি, আমি 3 দিন ঘুরে এই ভিডিওগুলো শুধুমাত্র ভিডিও না, এই ভিডিওগুলো কিন্তু অনেক বড় একটা শিক্ষা। এরকম সাহেবদেরকে কিন্তু ধরা উচিত, তাই না? এরকম সাহেবদেরকে কিন্তু ধরা উচিত, ধরে তিনের এতে নাকি মানে নাম আমার মনে নাই, ওই বিল্ডিং এর 3 তলায় উনি থাকতো, 3 তলায় এরপর আর যোগাযোগ নাই আপনাদের সঙ্গে? না, আসি আমি যাই, কিন্তু ওনার উনি আর নেই। সাদা কাগজে সই দিয়ে মেরে দিয়ে দিয়েছেন, এটা তো একটা বিশাল ভুল। এগুলো তো করা উচিত না। ওই যে ভুলটা তো বলছি, আমি লিখতে পারি না তো বলছি, আমার মেয়ে কইছে আমি লিখে দিই। আচ্ছা, এবার আমি একটু কয়েকটা জিনিস মিলাবো, হ্যাঁ? একটু দেখি বাকি যোগাযোগ মিলছে কিনা। আপনার নাম তো হাবিব মোল্লা, আপনি পেশায় এখন কি করেন? আমি এখন হোটেলে কাজ করি। আগে বাবুর্চি ছিলেন? জি। নাকি এখনো বাবুর্চি আছেন? ওই যে জি একই কথা। বাবুর্চি আছেন। আচ্ছা, আপনি শাহিনুর বেগম। আচ্ছা,
বোনের সংখ্যা 2 বোন, একটু আগেই বললেন। বড়টা তো সুমি আর তারপর হচ্ছে রুমি। দাদার নাম কি, মানে আপনার বাবার আমার নাম? আব্বার নাম বকু মোল্লা, আমার বড় ভাইয়ের নাম মোহাম্মদ মজিবর মোল্লা। আচ্ছা দাঁড়ান, উনি যেটুকু বলছে ততটুকুই দেখাই। এই যে বকু মোল্লা, ঠিক আছে, আপনারা যদি দেখতে পাচ্ছেন। দাদা কি জুট মিলে কাজ করতো? জি পিপুল জুটপুর পিপুল। আচ্ছা, বড় চাচার নাম কি? বড় চাচার নাম মোহাম্মদ মজিবর মোল্লা। আচ্ছা, শরীরে এমন কোনো চিহ্ন আছে যেটা আপনি জানবেন? আপনি আমার চিনেন? মেয়ে- আমি চিনি এই জায়গা আছে, ওর হাত কোথায়? পুড়ে গেছিল, এই জায়গাটা ডাইন হাত পুড়ে গেছিল। হ্যাঁ, আর এই জায়গা অথবা এই জায়গাটা তিল আছে আমার মেয়ের। এটা আপনি জানেন? আচ্ছা, জানেন। আচ্ছা, ঠিক আছে, আপনার মেয়েকে আমরা এক এক করে নিব, দেখি আপনাদেরকে চেনে কিনা। আমার যথেষ্ট কনফিডেন্স আছে সে আপনাদেরকে দেখলে চিনবে, কারণ 8 বছর বয়সে যেহেতু হারাইছে, নিশ্চিতভাবেই চিনবে। ওর ব্রেনটা খুব ভালো, বুঝছেন? আচ্ছা, দেখা যাক, আল্লাহ ভরসা। আমি প্রথমে মাকে নিব, তারপর বাবাকে নিব। সুমি, জি। আপনার বাবা মায়ের কথা অনুযায়ী এবং আপনারও সঙ্গে কথা বলে আমার যেটা মনে হয়েছে, আপনি হারাইছেন আজ থেকে কত বছর আগে সেটা আমি জানি না, বাট আপনার বয়স 7 থেকে 8 ছিল ওই সময়টাতে, এবং আপনি লেখাপড়া জানতেন, কারণ ওই কাগজে আপনি হচ্ছে আপনার বাবাকে আপনিই লিখছিলেন বা সাইন করছিলেন, এরকম একটা কিছু। ঠিক আছে, আমি ঠিক বলেছি? আচ্ছা, তো সুমি, এখন কথা হচ্ছে যে এটা কত বছর আগে হতে পারে হারানোটা? আপনার বর্তমান বয়স কত হতে পারে আনুমানিক? আনুমানিক হবে 22-23। 2004 সাল বলেছে বোধহয় উনি যিনি মা 2004 না 6। তো সেই হিসেবে আপনারা যদি হিসাব করেন তাহলে এটা 14 থেকে 16 বছর আগের ঘটনা, 16-17 বছর আগের ঘটনা। আপনি বলতেছেন যে মা বাবাকে দেখলে আপনি চিনবেন নিশ্চিত? আমার ফর্সা, তার গালে এখানে একটা তিল আছে। আমি জানি না, আমি ভিডিও করছি একটু আগে, তার গালে তিল আছে কিনা, কিন্তু বাবা খাটো খুটো করে। সত্যি সত্যি যদি আপনার বাবা মা হয় তাহলে কি হবে, কেমন লাগছে? জাস্ট এই যে দরজার এপারে আর এপারে 17 বছরের দূরত্ব ঘুচে যাবে কিছুক্ষণের মধ্যে, যদি আল্লাহ চাইতো। আপনি কথা বলছেন ওনাদের সঙ্গে স্ট্যাটাস দেখে বা কমেন্টস করে, যেহেতু আপনি অনেক কিছু ফেসবুক থেকে জানছেন, নিজে থেকে কথা বলছেন? না, নিজে থেকে কোনো কথা সত্যি বলেন নাই তো? না। আমরা একদমই উৎসাহ দিই না, কিন্তু আমরা বারবার সতর্ক করছি কথা না বলার জন্য। হ্যাঁ ভাই বলছি। ভাইও বলছে এবং আমরাও বলে দিই ভিডিওতে যে গেট টুগেদারের আগে দুই পক্ষ যেন কথা না বলে। এটার পেছনে অন্যতম কারণটা হচ্ছে হলো আমরা ফার্স্ট মিটটা দেখতে চাই এবং কোনোভাবে যেন এটা ম্যানিপুলেট না হয়। হ্যাঁ, তো মানে এই মুহূর্তের অনুভূতিটা কি, মনের ভিতরের অনুভূতিটা কি? মনের ভিতরে অনুভূতি যে ঝড় যেতেছে সেটা আমি বুঝতেছি আর উপরওয়ালা বুঝতেছে। কিরকম ঝড়টা কি? আপনাকে যদি আমি বলি, এটা ফানি কোশ্চেন করি, পুরো দুনিয়া দিয়ে দিব, এখন আপনি হচ্ছে যদি বাবা মাকে না দেখেন, ওরা ওখান থেকে দেয়ালের পাশ থেকে ফিরে চলে যাবে, কি করবেন, কোনটা নেবেন? ধরেন আপনি ধন সম্পদ যা চান পাবেন, খুব ফানি কোশ্চেন। ধন সম্পদের দরকার নেই, কারণ ধন সম্পদ নিয়ে দুনিয়াতে থাকা যায় না। বাবা মার আদর স্নেহ যেটা থাকে সেটা ধন সম্পদের কাছে কিছুই না। এগুলো আপনাদের বোঝার জন্য বলি, এগুলো খুবই ফানি কোশ্চেন, এটা করা উচিত না, তারপরে আমি করি শুধু একটু বোঝার জন্য, সব শ্রেণীর মানুষ যাতে রিলেট করতে পারে এটা কতটা ইম্পর্টেন্ট। একটা কথাই আছে যে সেই সাপের বেদনা বুঝতে পারে যাকে একবার সাপে দংশন করেছে, আমরা ছোটবেলা পড়েছি, তাই না? ওই ছড়াটার মধ্যে আরো ছিল যে তোমার ঘরে যদি বাতি না থাকে, তোমার ঘর যদি অন্ধকার থাকে, তাহলে তুমি বুঝতে পারবা যে বাতির মূল্যটা কি। তো যার আসলে যায় সেই বোঝে, এবং আমাদের যাদের আছে তারা যাতে আমরা এইভাবে মূল্য দিই, আমরা যাতে ভালোবাসাটা দিই, রেসপেক্টটা দিই, যে বাবা মা কত কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। এবং আপনি যদি ধর্ম মানেন তাহলে এটা ঠিক যে জান্নাতে যাওয়ার যতগুলো রাস্তা আছে তার মধ্যে তার মধ্যে অন্যতম একটা রাস্তা হচ্ছে বাবা মায়ের দোয়া। মানে আপনি জীবনে পাপী মানুষ, কিন্তু আপনি তারপর জান্নাতে যেতে পারেন যদি আপনার মা আপনার জন্য দোয়া করে, যদি আপনার বাবা আপনার জন্য দোয়া করে। তো এটা হচ্ছে দোয়ার ভান্ডার, ইহকালের জন্য পরকালের জন্য। হ্যাঁ, এবং দেখবেন অনেক সিএনজির পেছনে লেখা থাকে মা বাবার দোয়া, যদিও খুব ফানি। হ্যাঁ, রিক্সার পেছনে লেখা থাকে। এগুলো মানুষের আমাদের আমাদের ধর্মটা তো শুধু ধর্ম না, ধর্ম আমাদের সংস্কৃতিরও একটা অনেক বড় অংশ। তো সেই জায়গাটা থেকে এই আবেদনগুলো অনেক অনেক বেশি কেমন সেটা আমাদের বোঝাটা খুব জরুরি। এই কথাগুলো আপনাদেরকে এই কারণে বলি যাতে করে আমাদের এই ভিডিওর ব্যাপ্তিটা অনেক বড় হয়, আমরা যাতে সবাই মিলে শেয়ার করি, ট্যাগ করি। আমি চাই বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় যার হাতে একটা টাচ মোবাইল আছে তারা সবাই দেখুক, সবাই পার্টিসিপেট করুক, তাতে করে আমাদের ছোট ছোট ক্লুজ যেগুলো আছে, যেগুলো অনেক শক্তিশালী ক্লুজ না, সেগুলো আমরা সফল করতে পারবো। তো এটাই হচ্ছে এই কারণে এই বিষয়গুলোর উপরে জোর দেওয়া, এমফাসিস দেওয়া, বিষয়গুলো নিয়ে আসা। তাওয়াক্কাল তু আলাল্লাহ। আমি এবার আপনার ফার্স্টে মাকে নিয়ে আসবো, এবং আপনি যদি চেনেন তাহলে তো হলেই, দেখা যাক কি হয়। ঠিক আছে, ইনশাআল্লাহ। বসো, কেন না? কান্দো না, কান্দো না, কান্দো না, রক্ত
তুমি চিনতে পারছেন ওনাকে? হ্যাঁ, চিনতে পারছেন? নিয়ে বসেন, ওনাকে কাঁদতে দেন, উনি যা করে করতে দেন। হ্যাঁ, পুরো ডাক্তার দেখি একটু। কান্দো না, সত্য কান্দো, কেমন তো পাইছো? কাঁদতে দেন, যদি কাঁদতে চায় বাধা দিয়ে না, উনি করুক, ওনার মতো করুক। আপনি আপনার মাকে কনফার্ম চিনতে পারছেন? আপনি এর আগে কথা বলছেন মায়ের সঙ্গে? তো অনুভূতি শূন্য মনে হচ্ছে কেন আপনাকে? আপনি কি সত্যি সত্যি মার সাথে দেখা করেন নাই, কথা বলেন নাই? কাকি কথা বলছেন, কথা বলছে এর আগে নাকি প্রথম দেখলেন? হ্যাঁ, সামনাসামনি প্রথম দেখছেন? নিয়ে গেছিলাম, আনতে গেছিলাম, ওরে বলছেন সেই সময় আসেন না। সেই সময় আসে নাই? কত বছর আগে হারাইছে কাকি? ওই 8 বছর মনে হয়। না, কত সালে? সাল 2004 সাল। 4 সাল, তার মানে হচ্ছে 17 বছর। 17 বছর আগে। এই 17 বছর পরে দেখলেন প্রথম? জেনে দিছিলাম তো, মারে ফেলানোর মতো নিয়ে দিছি। ওই মহিলাটা জানাই তো বলছেন ভিতরে ভালো ছিল। মানুষ আচ্ছা। চিনে জানে, তোমরা দেখো না। আচ্ছা, কথা বলেন। হ্যাঁ, তারপরে আমি নিয়ে আসবো। বলেন, মাকে কোনো প্রশ্ন করার আছে কিনা, কেন দিল, কি অবস্থা? যদি কথা বলতে চান কথা বলেন। হ্যাঁ, আর কি জিজ্ঞেস করবো? হ্যাঁ, বড় বোনে যা কয় তাই শুনছে। বড় দুলাভের কপাল। হ্যাঁ, কোনদিন আমি কথা চিন্তা করলে এই কাজ করতে করছি রে মা, করছি। তুমি তোমার আমার কথা শুনে আমার ভুল করছো। আমি তোমার আনতে গেছিলাম না গো। তাহলে ওই দিন ওই কথা গিয়ে খুশি লাগছে, মায়ের ভালোবাসি। তোমাকে চলে গেছিলাম, আমি কি পারি গো বাপে? 10 টাকা ভাবতে পারে না মা, 50 টাকা ভাবতে পারে। আল্লাহ তুমি সহায় আছো, দেখলাম আমি 7 বছর পর। আল্লাহ ওর ওই মায়ের বকাটা মনে আছে, যেরকম মেয়ে আমার দরকার নেই, মেরে কেটে ফেলানো, যে কথাটা বলছিল ভিডিওতে, সেইটাই ও মাকে জিজ্ঞেস করছে। দেখেন বাচ্চাদের মেমোরিতে কি জিনিস। মেলা রাখছিল বুঝছেন, কিছু কইলেই রাগে ঠেলে চলে যেত। ওইটাইও মনে রাখছে, ওইটাইও মনে রাখছে। হয়তো রাখছিল, কিছু করলেই ভয়তে চলে যেত। সুমি, আপনি কি আসলেই চিনছেন এটা আপনার মা? জি। আর কোথায় জানি কি বলেন আপনি? মুখে তিল না গালে তিল? দেখেন আপনার মায়ের গালে তিল আছে, এই যে তিল, তিল আছে। ও আপনার মুখে, আপনার মেয়েরও তো তিল আছে। আমার মেয়ের হইতেই যে চেহারা কি খুব বেশি চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে? চেঞ্জ হয়েছে কি, আগে একটু ময়লা কালো ছিল বুঝছেন, একটু পরিষ্কার হয়েছে না? স্যাংলা ছিল আরো, আমার শুকনা ছিল বুঝছেন, একবারে শুকনা। কারণ বাবাকে নিয়ে এসে, বাবাকে দাও এদিকে চেপে। আপনার বাবা এই পাশে বসবে, থাক, ঠিক আছে, সমস্যা নেই। দেখেন মেয়ে নাকি? আপনার বাবা? জি। তোমার তো ভুল বুঝাইছে, ওই যে পারিবারিক গ্যাঞ্জাম লাগিয়েছে সেদিন মায়ের একটু ভুল বুঝাইছে, সেদিনই ভুল বুঝছে। যে স্ট্যাম্প পেপারে সই দেওয়া ছিল, যেদিন আমি আব্বা লাস্ট গেছিল, আমি আর বলছিলাম যে আমাকে নিয়ে যাও, আমি কিন্তু থাকবো না, ভালো লাগে না। তুই করলে আমি কক্সবাজার থেকে ঘুরে আসবো, তারপর তুমি এসে নিয়ে যাও। আমি তোর নিয়ে রেডি করে দিয়েছি। তুই কইছে না বোন যাবো না, নতুন গাড়ি কিনছে, কক্সবাজারে যাবো। না, আমি ওই কথা বলিনি। আমি না, বলছি তাহলে আমি জানলাম কেমনে? তুই আমার কাছে বসলি, আমার নাস্তা দিলি। নাস্তা দিলাম, পরে তোমার সামনে হ্যাঁ গো ওই পিচ্চিটা লাথি মারলো না খারাপে। পোলাপান কি বলা যায়, কোন বাচ্চা কাছে এক জায়গায় থাকলে না, আমি কি তাদের সামনে বাচ্চাদের শাসন করতে পারি? তখন আমি বললাম, সে বললো তাহলে ঠিক আছে, শীতের মধ্যে আমি ওই নিয়ে যাবো। তখন তার ওই আগে তো লোকটা, দুর্ঘটনা ঘটাই দিলি। পরে আমাদের লোকটা কাম বললো তুইও কাম যে দিলি। ঠিক আছে নিয়ে তোর যায়। life তুই নিজেই নষ্ট আব্বুর করলি। সামনে ওরা শিকার গেছে, কিন্তু আব্বু যে চলে গেছে, পরে আমি কাপড় চোপড় রেডি করতেছি যে আমি চলে যাবো বাবার সাথে। তখন সে আমার হাত ধরে অনেক মারে,
ওয়ালের সাথে মাথা বাড়ি দেয়। আমি টাকা বন্ধু দিয়ে দিচ্ছি ই করে যে আমার মায়ের নিয়ে আসছি। তখন তারা বলে তুই কিসের জন্য যেতে চাস, তোকে তো তোর বাবা একবারে দিয়ে দিছে, পুলিশ আসলো তোকে কেউ নিতে পারবে না এখান থেকে। আমি বিশ্বাস করি না। তুই তো দেখছিস যে কয় টাকা দিয়েছেন আপনি, আমার কি জন্য বেচছেন, ইসলামে তো আমি লিখে দিচ্ছি, যখন তুই বলতে পারতি। তখন আমি তাদেরকে বলছি আমি এটা বিশ্বাস করি না, আমি আমার আব্বা আম্মুকে যতটুকু চিনি সে কাইটে গাঙ্গে বাসি দেবো, কিন্তু এরকম মানুষের কাছে কোনদিন দিবে না। তখন তারা ওই স্ট্যাম্প পেপার দেখায় এবং আমরা যখন সই করছিলাম ওখানে কোনো টাকার অ্যামাউন্ট ছিল না, কিচ্ছু ছিল না, সাদা একটা কাগজ ছিল। সাদা কাগজে সাইন করছেন? হ্যাঁ। তাহলে কি বুঝবো কোনে? তো এখানে ওই স্ট্যাম্প পেপারে তারা তাদের মতো বুঝায় আমাকে বুঝতেছে, কয় তুই এই দেখ 5 লাখ, এই যে আমাকে আমি বললাম না যে 5,000 টাকা, আমি টাকার অ্যামাউন্ট তখন অতটা বুঝে সারি নেই। তো আমাকে বলছে তোর বাপে দেখ তোর বেঁচে ফেলাইছে, তোর আর কোনদিন তোর বাপে নিয়ে যেতে পারবে না, পুলিশ আসলেও তোর বাপে নিতে পারবে না। তখন আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। তার কিছুদিন আগে মা তাদের সাথে কি নিয়ে ঝগড়া হয়েছে আমি জানি না, মা আমার সাথে কথা ঠিক মতো না বলে মহিলার সাথে কি জন্য কথা বলতে গেছিল, তো ওই মহিলার ওই রুমে দরজা লাগাই দিয়েছিল, আমি রান্না করেছিলাম। তখন তারা ওই রুমে থেকে আম্মু বের হয়ে ডাইরেক্ট কই এরকম মেয়ে আমার দরকার নেই, ফাঁসিতে ঝুলাই ফেলান। তখন আমি কি করবো? উনি এসে কি বলছিল আপনাকে কাকি? বলছে কি যে আপনার মেয়ে তো জাতি চাচ্ছে না, তা আপনি জোর করে নেবেন কা? আর আপনার স্বামী এসে মেয়ে তো মানে ভুল বুঝাইছে, বুঝছেন, মানে আমরা দুজনের স্বামী স্ত্রী একটা জ্ঞান লাগছে, সেদিন কইছে যে আমার মেয়েকে আমি ই করবো, তোমার ই করতে দেবো না, এর জন্য। আচ্ছা কাকি, আপনার জামাই তো বাবুর্চি ছিল ওই সময়ও, আপনি কি করতেন ভাই ওই সময়টাতে? রিক্সা চালাতো। সময়টা ঢাকায় রিক্সা চালাতাম যখন ঢাকায় ছিলাম। 2টা মেয়ে একটা বউ পালা কি খুব কঠিন ছিল? ভাই নতুন ঢাকায় আসছি, বলছেন আমি ঢাকায় কখনো আসি নতুন আসছিলাম, নতুন বুঝছেন, আসছি, মাথা তোলতে মাটিও নাই, ছাদও নাই, চিনি নাই। একটা জায়গায় থাকলে ঢাকা শহরে বাসা ভাড়া চাইলে দেয় না, মাল জিনিস লাগে। পুরো ফ্যামিলি ঢাকায় আসছিলেন? হ্যাঁ, তাও তো বোঝেনি, নুনান্তি পান্থা পুরো। আজকের এই ভিডিওটা আমি জানি সব শ্রেণীর মানুষ আমার এই ভিডিওটা দেখেন, 2 শ্রেণীর মানুষের জন্য একটা বড় শিক্ষা। একটা হচ্ছে যে এই ভিডিওগুলো নতুন না, আমি যে ভিডিওগুলো করছি এর প্রেক্ষাপটটা নতুন না, এই ধরনের ফ্যামিলির গেট টুগেদার নতুন না। কারণ যারা সাধারণত এই বাচ্চা হারিয়ে যায় ম্যাক্সিমাম কেসই দেখা যায় বাসায় দিয়েছে এবং বাসা থেকে পালিয়ে যাওয়া। আমি একটা কথা বলি, এই যে স্ট্যাম্পে সাইন করেন বা সাদা কাগজে সাইন করেন বা কোথাও বাচ্চাটা দিচ্ছেন, প্রথমত কাগজ কলম থাকা উচিত, যে বাচ্চাটা দিচ্ছেন এটা প্রমাণ থাকা উচিত, নইলে আপনার বাচ্চা গুম হয়ে গেলেও আপনি কোনো আইনীয় পদক্ষেপ নিতে পারবেন না, এবং আশেপাশের লোকজনের জানা থাকা উচিত। আর প্রথম কথা হচ্ছে এটা দেয়াই উচিত না। এত ছোট বাচ্চা কতটুকু খাবেও, ওর ভরণ পোষণ আপনি পরিমাণের মধ্যে রাখেন না। মানে সবাই তো একবারে হাই ক্লাস এডুকেশন পায় না, হাই ক্লাস সিকিউরিটি পায় না, হাই ক্লাস ট্রিটমেন্ট পায় না। সে যে পরিবারে জন্মগ্রহণ করেছেন আল্লাহ তার রিজিক সেখানে দিয়ে দিয়েছেন, আপনি সেভাবেই পালন করেন তাকে। প্রথমত এটা দিবেন না, আর যদি দিতেই হয় বাধ্য হয়ে তাহলে এগুলোর খোঁজ খবর নেন। আর তৃতীয়ত যারা নিচ্ছেন তাদেরকে একটা কথা বলি, দেখেন এগুলো কিন্তু অনেক বড় বড় অ্যাওয়ারনেস, এগুলো কিন্তু সামনে আসতেছে, আজকে হোক কালকে হোক পরশুদিন হোক, এবং এই কেসগুলোর কারণে কিন্তু আপনাদেরকে ফেসে যেতে হবে। কারণ যারা নেন তারা কিন্তু শিক্ষিত, তারা এইরকম স্ট্যাম্পে সাদা কাগজ দিয়ে সাইন করে নিয়ে, যে আজকে যে ঘটনাটা এখানে ঘটেছে ওনারা কোনো মামলা করেন নাই, সেই সময়টা ওনারা কোনো জিডি করেন নাই। আজকে যদি জিডির কাগজ থাকতো তাহলে এই পুরো ভিডিওটাকে কেন্দ্র করে ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেত। হ্যাঁ, তো এইগুলা উনি জাস্ট ওনার নাকের সামনে দিকে আছে বা কানের সামনে দিকে আছে, বেঁচে গেছেন। তো এগুলা কিন্তু প্রথম কথা হচ্ছে আপনি ধরেন কোনো ক্রাইমই করেননি, বাচ্চাটাকে নিছেন, আপনি পালবেন, ওকে ঠিক আছে, সেই জন্য নিছেন। তারপরও এই যে একটা ইনসিডেন্ট ঘটে গেল, এই ইনসিডেন্টের কারণে কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে। এই আপনির জায়গাটাই কিন্তু যে কেউ হতে পারেন যারা এই ধরনের বাচ্চাগুলোকে বাসায় রাখছেন। সুতরাং ওদের প্রতি আপনাদের যে ট্রিটমেন্টটা, হিউম্যান ট্রিটমেন্টটা, সেটা যেন কোনোভাবেই কমতি না হয়। কারণ আপনি কিন্তু এক অর্থে ওই বাচ্চাটার জিম্মাদার, এবং এক অর্থে ভুল করলে আপনি কিন্তু ফেসে যেতে পারেন, সেটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে? সো এগুলাতে একটু চিন্তা ভাবনা করে বাচ্চাদেরকে একটু বাসায় কাজে লাগান। প্রথম কথা হচ্ছে লাগানোই উচিত না, কাজে লাগানো, কারণ এটা লতে যে ব্যাপার স্যাপার আছে সে অনুযায়ী এটা আইন পরিপন্থী, নিয়ম পরিপন্থী। শিশু শ্রম কোনোভাবেই রাষ্ট্র সাপোর্ট করে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো বাচ্চার জিম্মাদারি আপনি নেন, যে ঠিক আছে বাসায় কাজ করবে, সে লেখাপড়া করবে, সেভাবে নেয়, সে আসলে শ্রম দিচ্ছে না, ইচ্ছে হলে করবে, না হলে করবে না, তাহলে ওই বাচ্চার ভরণ পোষণ, ওই বাচ্চার ঠিকমতো বড় করা, ওই বাচ্চাকে ঠিকমতো গাইড করা, সেই জায়গাটায় কোনো ব্যত্যয় হলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, কারণ এগুলা আসতেছে দিনকে দিন। প্লিজ বি কেয়ারফুল অন দিস, প্লিজ বি কেয়ারফুল। সেদিন একটা ভিডিও দেখতেছিলাম ফেসবুকে, আমার খুব ভালো লাগছে, আমি জানি না ভিডিওটা কে করছে, আমি আসলে নাম মনে রাখতে পারি না। উনি ওনার বাসার কাজের মেয়েকে একটা সেলফোন কিনে দিয়েছে, সারপ্রাইজ গিফট, এবং ওই কাজের মেয়েটা, মানে যিনি কাজের মেয়ে তো বলাটা উচিত না, মানে ও হলো একটু টিকটক করতে পছন্দ করে। আমি জানি না, ভিডিওটা ভাইরাল গেছে, আমি সম্ভবত আমার চোখে পড়লো, ভদ্রমহিলাকে। তো উনি ওনাকে গিফট করেছে, এবং আমি বলি এটাই তো হওয়া উচিত সম্পর্ক। যদিও টিকটক কিনা বা এটা পছন্দ করেন কি অন্য জিনিস, বাট এই যে এই লেভেল অফ রিলেশনশিপ ইটস ভেরি রেসপেক্টেবল। বাট এরকমও দেখেছি আমি রেস্টুরেন্টে খেতে গিয়ে, যে 4-5 জন একসাথে বসে টেবিলে খাচ্ছে, কোনার দিকে উল্টা মুখ করে বসে আছে এক মহিলা বা একটা মেয়ে বা একটা কিশোরী, ওই কিশোরীটা হচ্ছে বাসার কাজের মেয়ে। মানে কি, মানে আপনি ওকে চিপার মধ্যে ভাবে রাইখা আপনি কেমনে গলার নিচ দিয়ে নামাচ্ছেন? এবং এরা লেখাপড়া শেখা, এরা বিশ্ববিদ্যালয়ে পাশ করা, এবং এরা বড় বড় অফিসার, বিভিন্ন জায়গায় কাজ করে। মিনিমাম মনুষ্যত্ব বোধ যদি আমাদের এডুকেশন ইনস্টিটিউশন এদের ভিতরে দিতে পারতো, তাহলে তো এই ধরনের ঘটনা ঘটার কথা না।
ভেরি সরি। মেয়েরা তো পাইছেন, কি বলবেন মেয়েরা আজকে এত বছর পরে, 17 বছর পরে পাইছেন, ওর তো অনেক অভিমান আপনার প্রতি, কিছু বলার আছে? অভিমান তো সবারই থাকে, ওর যেরকম আছে আমার তো আছে। আজকে আসছেন ওরকে নিয়ে যাওয়ার জন্য? আমার জানি না একটা ইচ্ছা ছিল কি, যে আমি আল্লাহ সবসময় প্রার্থনা করছি, আল্লাহ আমার ফ্যামিলিতে মধ্যে আমার বাবা নাই, বাবা মারা যায় 18-20 বছর, আমার ওয়াইফ, আমার মা ভাই, আমার ফ্যামিলি সবার কাছে যে তোর মেয়ে মারা গেছে। আর আমার একটাই বিশ্বাস, আর আমার একটা এই যে জেঠুনি দেখলেন না, ওনার একটা মেয়ে আছে, একটু মাথা ব্রেন শর্ট, ওর আর আমার একটাই কথা যে আমার মেয়ে একদিন আমার মৃত্যুর একদিন আগে উঠলে আমি ওর সন্ধান পাবো এবং দেখবো। আল্লাহ আমার সহজে নেবে না, একটা নজর দেখার পরে আল্লাহ আমার নিয়ে যাবে, তাতে আমার কোনো দুঃখ কষ্ট নেই। পাইছেন তো আজকে? এবং সবচেয়ে বড় আমার মা করতে না, আরে বাপ তোর মেয়ে মরে গেছে, আমার মরে গেছে। আমি না মা, আপনার মা? হ্যাঁ আমার মা এখনো বেঁচে আছে, প্রায় 90 কাছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বলছি মা তুমি দোয়া করো মা, আমার মনে যে বিশ্বাস, আমি তো জন্ম দিছি, আমি এমন কোনো পাপ করিনি আল্লাহর কাছে যে আমার বুকের একটা হাড় ভেঙে ফেলাবে। মানুষ কাজের ক্ষেত্রে অনেক ভুল অন্যায় ন্যায় হয় যেমন চলার ক্ষেত্রে, কিন্তু আমি আমার সবসময় দৃঢ় বিশ্বাস যে আমি এত বড় পাপ করিনি যে আল্লাহ আমার একটা বুকের হাড় ভেঙে ফেলাবে, আমার দুটো মেয়ে দুটো হাড়। শোনেন, আপনার জন্য আমি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, আপনি তো দেখেন আমাদের অনুষ্ঠানগুলো, দেখেন না? অনেক অনেক মানুষ কিন্তু তার বাবা মাকে পায় না। আপনি অনেক সৌভাগ্যবান, দেওয়ার পরে আপনি যে ভিডিওর যে গ্রাফ, আপনার ভিডিওতে যে কথা ছিল, আমার খালি সন্দেহ ছিল যে সমস্ত কিছু জানার পরে আপনার বাবা মা আসবে কিনা। আপনার বাবা মা এখানে আসছে, তার মানে হচ্ছে যে আপনার যে জানা, আপনার যে শোনা, এটার মধ্যে ঘাটতি আছে, এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং যখনই ওনাকে আমরা অ্যাপ্রোচ করছি, যখনই ওনার মার সঙ্গে কথা বলছে, আমাকে মহিউদ্দিন সঙ্গে সঙ্গে বলছে, ভাই আমার মা তো অনেক কান্নাকাটি করতেছে, যে পালে এখনই চলে আসে। তো যদি কোনো বাবা মা তার সন্তানকে বিক্রি করে, তাহলে কোনোদিনও এই ঘটনা ঘটতো না। হ্যাঁ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটু আগে আমি বলতেছিলাম যে বাবা মাই হলো মানে ইহকাল পরকালের জন্য দোয়ার ফ্যাক্টরি। হ্যাঁ, যে বাবা মা যে অবস্থায় হোক না কেন, আপনার বাবা মা অনেক ভালো মানুষ। হ্যাঁ, তো সারা জীবন হয়তো মাথার মধ্যে এই জিনিসটা নিয়ে থাকতেন যে আমার 5 লাখ টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছে স্ট্যাম্প করে, যে কারণে আমার বাবা মা আসেনি। ভিডিও হওয়ার পরে যদি খুঁজে আরো জিনিস থাকতো। আমারও অনেক প্রশ্ন ছিল মাথার ভিতরে যে আমার বাবা যদি আমাকে বিক্রি করে দিবে, তাহলে তো আমাকে ছোটবেলায় বিক্রি করে দিতে পারতো, কারণ আমার আব্বার আমার একটু রাগ ছিল। আমার এই মেয়েটার আবার একটু সমস্যা ছিল, মানে আপনি একটু আদর করছেন না, আমার এখানে আছেন, আমি ওরা ভালো মতো খাইছি না, আপনার ওখানে খাইতে যাবে না, আপনি একটু ভালো বেশি পারছেন, আপনার কাছে চলে যাবে। এরকম মনে করেন যে আমি নাম বলতে পারবো না, অনেক জায়গায় এই বিভিন্ন জায়গায় যাই, তো আমি বলছি মারে তোর লাইফটা নষ্ট করতেছিস মা, একটু ওই যে আপনার ব্যারাকের আগে বিভিন্ন তো সংস্কৃত স্কুল আছে, এর ব্রেন খুবই ভালো ছিল বুঝছেন, যে ব্যারাকে যেত সেই জায়গাটা যে প্রধান শিক্ষক ছিল ম্যাডাম ছিল, এত প্রশংসা করতে জাহিদ ভাই আপনার একটা সোনার মেয়ে আল্লাহ দিছে। যাই হোক, আল্লাহ আপনাকে সেই মেয়ে আপনার কাছে ফিরাইও দিছে, এটাই হচ্ছে বড় কথা। খুশি মনে সামনে কোরবানির ঈদ, এবারে ঈদ পালন করেন, আমাদের জন্য দোয়া করেন। আপনি অ্যাকসেপ্ট করতেছেন যে এরা আপনার বাবা মা, এটা আপনার পরিবার, তাহলে আর মিলানোর কোনো দরকার নাই। বাইরে সমস্ত কিছু ভিডিওতে আছে, আপনি গিয়ে মিলাই নেন। আপনি যা যা বলছেন 100-তে 100 ভাগ মিলছে, একটু এদিক ওদিক হয়নি। শুধুমাত্র বারুইপাড়া আপনি গ্রাম বলছিলেন, বারুইপাড়া হচ্ছে আপনার নানা বাড়ি মা, না দাদা বাড়ির নাম মনে নাই আমার, আমি কি করব। আলহামদুলিল্লাহ, আমাদের এই ভিডিওটা সফল। হ্যাঁ, আপনি মেয়ে পান নাই, মেয়ের জামাই পাইছেন, নাতিও পাইছেন। তো চলেন সবার সাথে আপনাদের দেখা করে দিই। এই জায়গায় যখন যোগাযোগ করছি 5টা বছর আগে করছি, 10টা বছর আগে করছি, এই জমাটা। কিন্তু কাকা, এটা তো 5টা বছর আগে ছিল না, এটা তো হয়েছে মাত্র 1.5 বছর, এবং এটা যে হয়েছে এটা একটা ঘটনার মধ্যে দিয়ে। তুই যে দেখছিস সবচেয়ে বড় কথা যে আমরা ব্যর্থ, তুই সফলতা, কারণ আমরা এতটা বুঝতে পারিনি যে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে। এই জন্য আমি আপনাদের সবাইকে বলি যে কেন এই ভিডিওগুলো গুরুত্বপূর্ণ, কেন এই ভিডিওগুলো ট্যাগ করতে হবে, কেন ভিডিওগুলো শেয়ার করতে হবে। ওরা কই? নিচে চলে গেছে? ওদেরকে আসতে বলো, সবাইকে আসতে বলো। দেখেন তো এদেরকে চেনেন নাকি? চেনেন? নানা মরে গেছে 9 বছর, নানি মরছে 3 বছর, দাদু মরে গেছে 4 বছর। তুমি বাসা চেনো নাই আমার? হ্যাঁ, তুমি গাছতলে যাইতেছ, তুমি এই চার মেয়ার জন্য এই তেরোনি। জান আপনার পাশে বসে। 3 মাস ওর কথা ঘন্টা ফোন করতে শোনানো, খবর করতে আংটি দাও কি এটা, আমি তো আংটি পাইনি। আর তোর বোন তো কাল গান দেয় নামাজ পড়ে, আমাদের থেকে উঠতিত না। আর এই সাহেবরা যে হেলমেট পরা যাচ্ছে না, এবং উনি বিমানের মধ্যে বসে আব্বা ওনার তো কানে থেকে খুলে আমার সঙ্গে একটু কথা বলছে। আমি মানে বিমান না ওটা অফিস ওই যে নেটে ছাড়ে, তাই একটু কম না কানে দিয়ে খুলে ছাড়ে দেখাবে। এটা ফেসবুকে দিতে হবে, ফেসবুক ছাড়া না, টিভিতে দেখা যাবে না। ইউটিউবে দেখতে পারেন। আসসালামু আলাইকুম। আপনার শ্বশুর সাইকেল এদিকে বসতে দে।
আপনার ওয়াইফ চিনছে, সবাইকে চিনছে? আমার একটা বাবু আছে তোমার মতো আচ্ছা। হঠাৎ ঘন্টাখানেক পর দেখছি না, হঠাৎ আপনিও দাঁড়ান ওখানে দাঁড়ান, আর এইখানে দাঁড়ান, পুরো একটা ফ্যামিলি। আপনি দাঁড়ান, কাকি দাঁড়ান, এখানে দাঁড়ান, একটু যাবেন শ্বশুরের কাছে যাবেন। বাপের মেয়ে তো বাপের মেয়ে তো বাপের মেয়ে। মাশাআল্লাহ, ভালো থাকেন আপনারা, দোয়া করবেন আমাদের জন্য, যারা চেষ্টা করছে তাদের জন্য। ঠিক আছে, আপনারা কথা বলেন, আমি শেষ করি।